প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মিতু দত্ত, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এই অধ্যায়ের একটি টপিক। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় 1935 সালের ভারত শাসন আইন কি, এ আইনের বৈশিষ্ট্যসমূহ। এখানে একটি বিষয় বলে রাখি, তা হচ্ছে এই যে আমাদের আজকের যে টপিক, এটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য একই সাথে প্রযোজ্য। অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন নামে একটি কোর্স, সেই কোর্সের শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য। তো 1935 সালের ভারত শাসন আইন, এ আইনের বৈশিষ্ট্যসমূহ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1919 সালের ভারত শাসন আইন, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের 1935 সালের ভারত শাসন আইন আলোচ্য বিষয় আমাদের। তোমরা জানো যে এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হতো, এবং সেই সময়ে বেশ কিছু আইন প্রণীত হয় ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালনার জন্য, যা 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে এই সূচনা, এবং এটি 1947 সালের ভারত স্বাধীনতা আইন পর্যন্ত ছিল। এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আইন হচ্ছে 1919 সালের ভারত শাসন আইন, যা আমরা গত ক্লাসে পড়িয়েছি, এবং আজকে আমাদের 1935 সালের ভারত শাসন আইন, এটিও খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি একটি বৃহৎ আকারের একটি আইন প্রণীত হয়েছিল সেই সময়ে। তো আমরা 1935 সালে ভারত শাসন আইনের পূর্বে 1919 সালের ভারত শাসন আইন প্রণীত হয়েছিল, এবং এই আইন বিভিন্ন কারণে ভারতবাসী গ্রহণ করে এবং এক ধরনের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের বিষয় 1935 সালে ভারত শাসন আইন, যদি বলি যে 1935 সালের 4 জুন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভায় এবং 24 জুলাই উচ্চকক্ষ লর্ড সভায় ভারত শাসন আইন পাশ হয়, এবং 2 আগস্ট তা রাজকীয় সম্মতি লাভ করে, এবং এটি ইতিহাসে 1935 সালের ভারত শাসন আইন। তো আমরা আজকে আমরা এই আইনটা প্রণয়নের প্রেক্ষাপটটা জানব। দেখো, এখানে আমরা যদি দেখি যে 1919 এর পরবর্তীতে 1935 সালের এই আইনের, অর্থাৎ এই আইনটি প্রণয়নের প্রয়োজনীয়তা 19 এবং 35-এর মধ্যবর্তী সময়টার অবস্থা দেখি, তাহলে দেখো এখানে যে 19 সাল, এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়। অর্থাৎ তোমরা জানো যে 1914 সালের 28 জুলাই থেকে 1918 সালের 11 নভেম্বর পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী ছিল, এবং এই যুদ্ধে আমরা জানি যে ভারতবাসী স্বায়ত্তশাসনের দাবি, তখন ভারতবাসীর স্বায়ত্তশাসনের দাবি ছিল, এবং ব্রিটিশ সরকার এই দাবির প্রতিশ্রুতি হিসেবে ভারতবাসীর যে ব্রিটেন যে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল, সেখানে তাদের সাহায্য সহযোগিতার দাবি করে। তো 18 মার্চ 1919 সালে ব্রিটিশ সরকার রাওলাট অ্যাক্ট নামে একটি আইন পাশ করে, এবং এই আইনের মাধ্যমে জনগণের স্বাধীনতা হরণ করা হয়। এতে বলা হয় যে সরকার বিরোধী যে কোনো প্রচার কার্য দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা, এবং কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানা বা বিনা বিচারে গ্রেপ্তার ও যতদিন খুশি আটকে রাখার ক্ষমতা। এছাড়া তাদের ঘরবাড়ির তল্লাশির অধিকার সরকারকে দেওয়া হয়। মূলত এই আইনের মাধ্যমে ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এছাড়াও সংবাদপত্রের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। এতে ভারতীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। 1919 সালের 13 এপ্রিল এই আইনের প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে শান্তিপূর্ণ এক সভা অনুষ্ঠানের আয়োজন করে, এবং এই সভাতে ব্রিটিশ সরকার গুলি চালায়, যার ফলে অসংখ্য মানুষ হতাহত হয়। তো এ প্রেক্ষিতে
মহাত্মা গান্ধী অর্থাৎ এই যে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর প্রতিবাদ স্বরূপ তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং অসহযোগ আন্দোলনে কর্মসূচি ঘোষণা করে, অর্থাৎ 1920 থেকে 22 সাল ছিল অসহযোগ আন্দোলনের সময়কালটা। এই সময়ে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছিলেন। কর্মসূচির মধ্যে ছিল সকল প্রকার খেতাব ও সম্মানজনক পদবি প্রত্যাহার, বিদেশি পণ্য বয়কট, স্কুল কলেজ আদালত ইত্যাদি বর্জন। তোমরা অনেকেই জানো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ আমাদের বিশ্বকবি, তিনি এই আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে বা ব্রিটিশ সরকারের এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ তিনি তার নাইট উপাধি বর্জন করেন। অর্থাৎ 1918 সালে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি পেয়েছিলেন এবং এক পর্যায়ে দেখা গেল যে এই আন্দোলনটা আরও তীব্রতর হয়ে ওঠে। অপরদিকে দেখো 1919 সালে ভারত শাসন আইনে বলা হয়েছিল যে এই আইন প্রবর্তনের 10 বছর পর ভারতের রাজনৈতিক অগ্রগতি পর্যালোচনা করার জন্য একটি বিধিবদ্ধ কমিশন গঠন করা হবে। সেটি কিন্তু ছিল 1919 সালের ভারত শাসন আইনে। তো 1929 সাল তাহলে 10 বছর হয়, কিন্তু দেখা যায় যে এই যে একটা ভারতীয় সমাজ ব্যবস্থায় যে একটি বিভিন্ন ধরনের বিক্ষোভ হতাশা বা আন্দোলন, বিভিন্ন ধরনের বিপ্লবী কর্মকাণ্ড বা সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে একটা অস্থিতিশীল অবস্থা ছিল, যার কারণে এই যে 10 বছরের 2 বছর পূর্বে অর্থাৎ 1927 সালের নভেম্বর মাসে ভারতের তৎকালীন বড়লাট লর্ড আরউইন ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন গঠনের কথা ঘোষণা করেন এবং 1927 সালের 8 নভেম্বর রাজকীয় ঘোষণা দ্বারা অর্থাৎ 27 সালের 8 নভেম্বরের রাজকীয় ঘোষণা দ্বারা স্যার জন সাইমনের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করে। আর এই কমিশনের মূল দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থার কার্যধারা, শিক্ষার অগ্রগতি, প্রতিনিধিত্বমূলক সমাজ প্রতিনিধিত্বমূলক যে সকল সংস্থা ছিল সেগুলোর উন্নয়ন এবং দায়িত্বশীল সরকারের নীতি স্থাপন বিষয়ে মতামত প্রদান। আর এই কমিশনের অর্থাৎ স্যার জন সাইমন এর নেতৃত্বে তিনি ছিলেন কমিশনের প্রধান। তার নাম অনুসারে এই কমিশনকে সাইমন কমিশন নামে পরিচিতি লাভ করি। কিন্তু এই কমিশনে দেখা যায় যে কোনো ভারতীয়কে অন্তর্ভুক্ত করা হয়নি। ব্রিটিশ সরকারের এই অজুহাত ছিল যে এখানে যদি কোনো ভারতীয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই কমিশনের নিরপেক্ষতা থাকবে না। কিন্তু এই ভারতীয়দের অন্তর্ভুক্ত না করায় ভারতবাসী এই কমিশনের কর্মকাণ্ডে বা এই কমিশন ভারতবাসী প্রত্যাখ্যান করেন, মানে এই কমিশন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে দেখা যায় 1928 সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে ভারতে পূর্ণ দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার উপযোগী সংবিধান রচনার উদ্দেশ্যে একটি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সর্বদলীয় সম্মেলনে পণ্ডিত নেহেরুকে সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। আর এই কমিটি 1928 সালের আগস্ট মাসে একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্টটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত। কিন্তু এই নেহেরু রিপোর্টও দেখা যায় যে এতে অনেকে এটিও মেনে নেয়নি। পরবর্তীতে দেখা যায় যে জিন্নার 14 দফা 1929 সালে জিন্না 14 দফা দাবি পেশ করে এবং এরও পরবর্তীতে 1930 সালে দেখা যায় সাইমন কমিশন 2 ঘন্টা তাদের রিপোর্ট পেশ করে, কিন্তু এই রিপোর্টও ভারতবাসী প্রত্যাখ্যান করে। অর্থাৎ একটি আমরা দেখতেই পাচ্ছি যে ভারতে তৎকালীন সময় একটি রাজনৈতিক অস্থিতিশীল একটি অবস্থা ছিল বা শাসনতান্ত্রিক এক ধরনের সমস্যা থেকেই যায়। এছাড়াও যদি আমরা তখনকার সময়ের বিশ্বের রাজনীতি বা অর্থনীতির অবস্থা দেখি, যে বিশ্বের তখন অর্থনৈতিক মন্দার এক ধরনের প্রভাব পড়েছিল, যে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন, এই দুটি দেশেও বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছিল। এছাড়া এই যে গোল্ড স্ট্যান্ডার্ডে ধস নামলো প্রথমে ব্রিটেনে, পরে আমেরিকায়, যার ফলশ্রুতিতে দেখা যায় যে বেকারত্বও ভয়াবহ আকার ধারণ করে। এছাড়া ব্রিটেনে তখন দেখা যায় যে এই যে 1931 সালে 24 আগস্ট ব্রিটেনের ম্যাকডোনাল্ড সরকার ইস্তফা দিল।
এই যে এই রাজনৈতিক অবস্থা বা অর্থনৈতিক এক ধরনের টানাপোড়েন বা ধস, এই প্রেক্ষাপটে যে ভারতীয় সমাজের যে রাজনৈতিক অবস্থা, এই সমস্যার সমাধানে অর্থাৎ ভারতের শাসনতান্ত্রিক সমস্যা প্রকট আকার ধারণ করে এবং এর সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তার মধ্যে হচ্ছে এই গোলটেবিল বৈঠক আরেকটি গুরুত্বপূর্ণ ছিল। 1930 থেকে 32 সালের মধ্যে আমরা দেখি যে তিনটি গোলটেবিল পরপর তিনটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম গোলটেবিল বৈঠকের অধিবেশন চলে 1930 সালের 12 নভেম্বর থেকে 1931 সালের 19 জানুয়ারি পর্যন্ত, এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1931 সালের 7 সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1932 সালের 17 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত। এই গোলটেবিল বৈঠকেও কার্যত কোনো সিদ্ধান্ত বা কোনো মতকে পৌঁছতে পারেনি, অর্থাৎ সংখ্যালঘু সমস্যা এবং বা তাদের প্রতিনিধিত্বের সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা থেকেই যায়, যার ফলশ্রুতিতে এই গোলটেবিল বৈঠকের প্রস্তাবলী পরবর্তীতে একটি শ্বেতপত্রে প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে এই সাইমন কমিশনের রিপোর্ট, জিন্নার 14 দফা, নেহেরু রিপোর্ট, এইসব বিষয় এবং গোলটেবিল বৈঠক সকল কিছুই ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মতামত প্রদান করে, এবং পরবর্তীতে দেখা যায় যে গোলটেবিল বৈঠক সময়ের প্রস্তাবলী একটি শ্বেতপত্রে প্রকাশ করা হয়। আর এই শ্বেতপত্রটি ব্রিটিশ পার্লামেন্টের যুক্ত কমিটি দ্বারা পরীক্ষিত ও সংশোধিত হয়ে 1934 সালের 22 নভেম্বর একটি রিপোর্ট আকারে পেশ করা হয়। আর এই রিপোর্টের ওপর ভিত্তি করে 1935 সালের 4 জুন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভায় এবং 24 জুলাই উচ্চকক্ষ লর্ড সভায় ভারত শাসন আইন নামে পাশ হয়, এবং 1935 সালের 2 আগস্ট তা রাজকীয় সম্মতি লাভ করে। এটি 1935 সালের ভারত শাসন আইন নামে পরিচিত। তোমরা জানো ব্রিটিশ পার্লামেন্টের দুটি কক্ষ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, অর্থাৎ উচ্চকক্ষ হচ্ছে লর্ড সভা এবং নিম্নকক্ষ হচ্ছে কমন্স সভা। এবং এই যে 1935 সালের 2 আগস্ট রাজকীয় সম্মতি লাভ করে, এবং এটি 1935 সালের ভারত শাসন আইন। আশা করি এই ভারত শাসন আইন বুঝতে পেরেছে, এবং আমরা এখন আসবো 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ 1965 সালের ভারত শাসন আইনে কি কি বিষয় বলা হয়েছিল। দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন। অর্থাৎ এই 1935 সালে ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়, যেখানে ব্রিটিশ ভারতের যে 11টি প্রদেশ ছিল সেই প্রদেশ এবং অন্যান্য যে সকল দেশীয় রাজ্য এতে যোগদান করতে ইচ্ছুক তাদের নিয়ে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়া হয়। এক্ষেত্রে দেশীয় রাজ্যগুলোর যোগদানের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে, সেটি হচ্ছে একটি চুক্তির মাধ্যমে এখানে যোগদান করতে হবে এবং সেটি ব্রিটিশ রাজা বা রানীর স্বাক্ষর লাগবে এই সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের ক্ষেত্রে। এখন দেখো যে এই সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের শাসনতান্ত্রিক যে বিষয়গুলি ছিল সেগুলিকে আবার 3 ভাগে ভাগ করা হয়, যেমন কেন্দ্রীয় বিষয়, প্রাদেশিক বিষয় এবং যুগ্ম বিষয়। কেন্দ্রীয় বিষয় যেটি কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বা পরিচালিত হতো, এই বিষয়গুলির মধ্যে ছিল দেশ রক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত বিষয়, মুদ্রা, যোগাযোগ, ডাক, তার ও রেল বিভাগ সহ মোট 59টি বিষয় এই কেন্দ্রীয় বিষয়ের মধ্যে ছিল। আর প্রাদেশিক বিষয়ের মধ্যে ছিল আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, কারাগার ও ভূমি রাজস্ব সহ মোট 54টি বিষয়। অর্থাৎ এটি প্রাদেশিক সরকার কর্তৃক পরিচালিত বা নিয়ন্ত্রিত হবে। এর বাইরে আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যুগ্ম বিষয়, অর্থাৎ যেটি কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার উভয়ই যৌথভাবে এর দায়িত্ব পালন করবে। এখানে যে বিষয়গুলি ছিল সেগুলির মধ্যে ছিল ফৌজদারি আইন, বিচার প্রণালী, দেওয়ানি আইন, বিচার প্রণালী, শ্রমিক কল্যাণ, বিদ্যুৎ, বিবাহ, এরকম 36টি বিষয় যুগ্ম কর্তৃত্বাধীনে রাখা হয়। এছাড়া দেখো প্রাদেশিক স্বায়ত্তশাসন, অর্থাৎ আমরা 1919 সালে
ভারত শাসন আইনে বলেছি যে প্রদেশে দ্বৈত শাসন চালু করা হয়েছিল 1919 সালে ভারত শাসন আইন অনুযায়ী। সেখানে আমরা দেখেছি যে হস্তান্তরিত বিষয় এবং সংরক্ষিত বিষয় নামে দুটি ভাগ ছিল। কিন্তু 1935 সালে ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেয়া হয়, অর্থাৎ প্রদেশগুলো স্বায়ত্তশাসনের কথা বলা হয়। তো প্রদেশে স্বায়ত্তশাসন বলতে আমরা বুঝি যে প্রদেশে স্বশাসন প্রতিষ্ঠা করা, অর্থাৎ এক্ষেত্রে সংবিধানের আওতায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে প্রাদেশিক সরকার পরিচালনার ক্ষমতা সেটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, অর্থাৎ প্রদেশে স্বশাসন প্রতিষ্ঠিত হবে। আর প্রদেশের জন্য যে সকল বিষয়গুলি নির্দিষ্ট করা থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে প্রদেশ, এটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। এক্ষেত্রে দেখো এই যে পূর্বের যে 1919 সালে ভারত শাসন আইনে যে প্রদেশে দ্বৈত শাসনের কথা বলা হয়েছিল, এর মাধ্যমে তার 1935 সালের ভারত শাসন আইনে প্রদেশের দ্বৈত শাসন রহিত করা হয় এবং স্বায়ত্তশাসনের কথা বলা হয়, অর্থাৎ দায়িত্বশীলটি সরকার গঠনের কথা বলা হয়। এক্ষেত্রে প্রাদেশিক বিষয়ের উপর প্রদেশের কর্তৃত্ব স্বীকার করা হয়। প্রাদেশিক মন্ত্রিসভাকে প্রাদেশিক আইনসভার নিকট জবাবদিহি করার কথা বলা হয় এবং তারা তাদের কাজের জন্য প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহি করবে। এছাড়া পূর্বে যে প্রাদেশিক গভর্নর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি স্বরূপ ছিলেন, এই আইনে প্রাদেশিক গভর্নরকে ব্রিটিশ রাজ্যের প্রত্যক্ষ প্রতিনিধি করা হয়। এর পরবর্তীতে দেখো কেন্দ্রে দ্বৈত শাসন, অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়, যেখানে দুটি বিষয় থাকবে, সংরক্ষিত বিষয় এবং হস্তান্তরিত বিষয়। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছে যে 1919 সালে ভারত শাসন আইনে প্রদেশে দ্বৈত শাসন চালু করা হয়, 1935 সালে এসে সেটি রহিত করে প্রদেশে স্বায়ত্ত শাসনের কথা বলা হয়, অপরদিকে কেন্দ্রে দ্বৈত শাসন চালু করা হয়। দেখো এখানে কেন্দ্রে যে দ্বৈত শাসন, এখানে দুটি বিষয় কথা বলা হয়, যে সংরক্ষিত বিষয় এবং হস্তান্তরিত বিষয়, দুটি বিষয় পরিচালনার দায়িত্বের কথা বলা হয়। যে এখানে সংরক্ষিত বিষয় গভর্নর জেনারেল তার ইচ্ছাধীন ক্ষমতা বলে এইসব বিষয় পরিচালনা করবেন। তাকে পরামর্শ প্রদান ও সাহায্য করার জন্য 3 জন সদস্যের বা 3 জন উপদেষ্টা নিয়োগ করার কথা বলা হয়। দেখো সংরক্ষিত বিষয়ের মধ্যে যে বিষয়গুলি ছিল, দেশ রক্ষা, পররাষ্ট্র, ধর্মীয় ইত্যাদি বিষয় ছিল সংরক্ষিত বিষয়। অপরদিকে দেখো হস্তান্তরিত বিষয়গুলি কিন্তু গভর্নর জেনারেল মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী পরিচালনা করবেন, এরকম একটি বিষয়ের কথা বলা হয়। যে এখানে হস্তান্তরিত বিষয়ের মধ্যে এখানে ছিল শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ইত্যাদি বিষয়। তাহলে আমরা দেখলাম সংরক্ষিত এবং হস্তান্তরিত বিষয়। এর পরবর্তীতে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা, অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার কথা বলা হয়, যেখানে উচ্চকক্ষ রাষ্ট্রীয় সভা বা কাউন্সিল অফ স্টেটস নামে পরিচিত এবং নিম্নকক্ষ ব্যবস্থাপক সভা বা হাউস অব অ্যাসেম্বলি। উচ্চকক্ষের সদস্য সংখ্যা ছিল 260 জন এবং কার্যকাল ছিল এদের 9 বছর, তবে 3 বছর পরপর 1/3 সদস্য পরিবর্তনযোগ্য ছিল, বা 3 বছর পরপর 1/3 সদস্যকে বিদায় নিতে হতো। অন্যদিকে নিম্নকক্ষের সদস্য সংখ্যা ছিল 375 জন এবং এদের কার্যকাল ছিল 5 বছর। এই যে এখানে যে উচ্চকক্ষের যে 260 জন সদস্য সংখ্যা ছিল, এর মধ্যে 156 জন ছিলেন ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর প্রতিনিধি, অর্থাৎ 60% ছিল ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর প্রতিনিধি এবং অন্য 104 জন ছিল দেশীয় রাজ্যের প্রতিনিধি, অর্থাৎ এটা ছিল 40 ভাগ। এখানে এই পরিষদের কাজ পরিচালনার জন্য বা কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচিত করার কথা বলা হয়। অপরদিকে যে এই যে ব্যবস্থাপক সভা বা হচ্ছে নিম্নকক্ষের সদস্য ছিল অনধিক 375 জন।
এই 375টি আসনের মধ্যে আবার 125 জন বা যা মোট সংখ্যার 33% দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হতেন, আর বাকি যে 250টি আসন ছিল 67%, যা অপ্রাদেশিক। 250টির মধ্যে 4টি আসন ছিল অপ্রাদেশিক আসন। তাহলে এই যে ব্যবস্থাপক সভার প্রতিনিধিদের মধ্য থেকে একজন স্পিকার নির্বাচিত হতেন। ব্যবস্থাপক সভার কার্যকাল ছিল 5 বছর। এর পরবর্তীতে দেখো প্রাদেশিক আইনসভা, অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনে প্রাদেশিক আইনসভার কথা বলা হয়, যেখানে 6টি প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল এবং 11টি প্রদেশের মধ্যে 6টি প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয় এবং 5টি প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। দেখো এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে 6টি প্রদেশ ছিল, এই 6টি প্রদেশ ছিল বাংলা, বিহার, বোম্বাই, মাদ্রাজ, আসাম ও যুক্তপ্রদেশ। যুক্তরাষ্ট্রীয় আদালত, অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রীয় আদালতের কথা বলা হয় বা ফেডারেল কোড অফ ইন্ডিয়া, যেখানে একজন প্রধান বিচারপতি এবং অন্য দুজন বিচারক থাকবেন। আর এই আদালতের নিকট শাসনতন্ত্রের ব্যাখ্যা দান, এছাড়া কেন্দ্রীয় সরকার এবং প্রদেশের মধ্যে বিরোধ দেখা দিলে তার মীমাংসার ক্ষমতা দেওয়া হয় যুক্তরাষ্ট্রীয় আদালতকে। তবে এক্ষেত্রে একটি বিষয় ছিল যে ব্রিটিশ প্রিভি কাউন্সিলের বিচার কমিটি আপিলের চূড়ান্ত আদালত হিসেবে থাকবে। আর এই যুক্তরাষ্ট্রীয় আদালত 1937 সালের 1 অক্টোবর যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয় এবং এর প্রধান বিচারপতি ছিলেন স্যার মরিস লিংফোর্ড। এবং এই যুক্তরাষ্ট্রীয় আদালত যে গঠিত হলো, এটি কিন্তু 1935 সালে, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এটি কার্যকর ছিল, অর্থাৎ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এটি প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এই যুক্তরাষ্ট্রীয় আদালত কার্যকর ছিল। এর পরবর্তীতে নতুন প্রদেশ সৃষ্টি, অর্থাৎ এই 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। এই প্রদেশগুলোর মধ্যে ছিল, দেখো, সিন্ধু হচ্ছে বোম্বে থেকে আলাদা করে নতুন প্রদেশ করা হয়, উড়িষ্যাকে বিহার থেকে আলাদা করে নতুন প্রদেশ করা হয় এবং বার্মাকে ভারতবর্ষ থেকে সম্পূর্ণভাবে পৃথক করে, এই আইনের মাধ্যমে ভারতবর্ষ থেকে সম্পূর্ণ পৃথক করা হয় বার্মাকে। এছাড়া অ্যাডেনকে ডিটাচড করা হয় ভারত থেকে এবং আলাদা ব্রিটিশ উপনিবেশ করা হয়। এছাড়া দেখো পৃথক নির্বাচনের ব্যবস্থা, অর্থাৎ পৃথক নির্বাচনের ব্যবস্থা, এটি কিন্তু আমরা সর্বপ্রথম দেখেছি 1909 সালের মরলিমিন্টু সংস্কার আইনের মাধ্যমে এবং পরবর্তীতে 1919 সালের যে ভারত শাসন আইন বা মন্টেগু জেমসফোর্ড সংস্কার আইন, সেখানে সম্প্রদায়ের ভিত্তিতে পৃথক নির্বাচনের কথা বলা হয়, যেখানে 1909 সালে মরলিমিন্টু সংস্কার আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের কথা বলা হয় এবং 1919 সালের মন্টেগু জেমসফোর্ড সংস্কার আইনে সম্প্রদায়ের ভিত্তিতে পৃথক নির্বাচনের কথা বলা হয়, যেখানে শিখ, অ্যাংলো ইন্ডিয়ান, ভারতীয় খ্রিস্টান এদের অন্তর্ভুক্তির কথা বলা হয়। এবং এই 1935 সালে ভারত শাসন আইনে এই যে সম্প্রদায়ের ভিত্তিতে যে পৃথক নির্বাচনের ব্যবস্থা, সেটি বহাল রাখা হয় এবং এখানে বেশ কিছু আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এই আইনে কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য 1/3 আসন সংরক্ষিত করা হয়। এছাড়াও সাধারণ আসনগুলিতে তফসিলভুক্ত নিম্নবর্ণের হিন্দুদের জন্য কিছু আসন সংরক্ষিত রাখা হয়। দেখো, শাসন বিভাগের প্রাধান্য, এটি একটি আইনের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল বা একটি সমালোচনা ছিল এটি। সেটি হচ্ছে যে এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল ও গভর্নরদেরকে কতগুলো বিশেষ ক্ষমতা প্রদান করা হয়, অর্থাৎ আইনসভার উপর এই যে গভর্নর জেনারেলকে কতগুলো বিশেষ ক্ষমতা দেওয়ার ফলে আইনসভার উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর জেনারেল কী করতেন? তিনি আইনসভা প্রণীত আইন নিয়ে ভেটো প্রয়োগ করতে পারতেন। শাসন বিভাগের সকল কার্য তার নামে পরিচালিত হতো।
এছাড়া দেখা যায় যে তার দায়িত্বে যে সংরক্ষিত বিষয়গুলি ছিল, এছাড়াও তিনি এর বাইরেও হস্তান্তরিত যে বিষয়গুলি ছিল সেই বিষয়ে হস্তক্ষেপ করতেন। এছাড়া তিনি কিন্তু এই যে ব্রিটিশ পার্লামেন্টের কাছে তার কাজের জন্য বা তার দায়িত্বের জন্য জবাবদিহি করতেন। এক্ষেত্রে দেশীয় আইনসভায় তার কোনো এরকম জবাবদিহিতা ছিল না। এটি একটি সমালোচনার দাবি রাখে এই 1935 সালে ভারত শাসন আইনে। এছাড়া দেখা যায় যে এই আইনে সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের ক্ষমতা ভারতের কেন্দ্রীয় বা প্রাদেশিক আইনসভার পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্টের উপর ন্যস্ত করা হয়। এছাড়াও এই আইনে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের কথা বলা হয়। এছাড়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কেন্দ্রীয় ব্যাংক সেটি প্রতিষ্ঠার কথা বলা হয়। এবং এই আইনের অধীনে দেখা যায় যে 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি দেখলাম, কিন্তু এই বৈশিষ্ট্যগুলি গুরুত্বপূর্ণ, কেননা এটি কিন্তু একটি বৃহৎ আকারের একটি আইন ছিল, যার 321টি ধারা ছিল। এই আইনটি গুরুত্বপূর্ণ এবং এই আইনের হাত ধরে পরবর্তীতে দেখা যায় যে 1947 সালের ভারত স্বাধীনতা আইন প্রণীত হয় এবং ভারত পাকিস্তান উভয়ই ডোমিনিয়নের মর্যাদা লাভ করে, যেটি ছিল তাদের ভারতবাসীর মনে একটি ডোমিনিয়নের দাবি। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি তাদের। এই আইনের যদিও অনেক গুরুত্বপূর্ণ বা এটি সাংবিধানিক, ভারতের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে অবশ্যই 1935 সালের ভারত শাসন আইন গুরুত্বপূর্ণ বা অনন্য কিছু বৈশিষ্ট্য ছিল এই আইনের, কিন্তু এটি সমালোচনার, এর মধ্যে কিছু বিষয় ছিল সমালোচিত, যেটি যেমন গভর্নর জেনারেলের সীমাহীন ক্ষমতা। গভর্নর জেনারেলের ক্ষমতা ও এই আইনের অধীনে তিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের মূল স্তম্ভ। কেন্দ্রীয় সরকার নির্বাহী ক্ষমতা ব্রিটিশ সম্রাটের পক্ষ থেকে গভর্নর জেনারেল কর্তৃক পরিচালিত হতো। তিনি ছিলেন ভারতীয় যুক্তরাষ্ট্রের সরকারের প্রকৃত শাসক প্রধান এবং তিনি যে কোনো ভারতীয় আদালতের বিচারের ঊর্ধ্বে ছিলেন। এই সীমাহীন ক্ষমতার জন্য তিনি দেখা যেত প্রাদেশিক মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করে শাসন পরিচালনা করতেন। এছাড়াও ভারতীয় উপমহাদেশে বা ডোমিনিয়নের মর্যাদা দেয়নি, যেটি ছিল ভারতবাসীর একটি গুরুত্বপূর্ণ দাবি। পরবর্তীতে দেখা যায় যে তাদের মধ্যে যে স্বাধীনতার দাবি এটি বা স্বাধীনতার আকাঙ্ক্ষা বা রাজনৈতিক সচেতনতা, তাদের মধ্যে সামাজিক সাংস্কৃতিক সকল ক্ষেত্রে এক ধরনের অধিকার সচেতন হয়ে ওঠে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জনগণের সচেতনতা বা তাদের গণতান্ত্রিক অধিকার পাওয়ার যে দাবি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো জাতির জন্য এটি গুরুত্বপূর্ণ, গণতান্ত্রিক ধ্যান ধারণা বা তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি দেওয়া বা এ সম্পর্কে তাদের সচেতনতা। এবং এরই হাত ধরে দেখা যায় যে তাদের যে রাজনৈতিক সচেতনতা বা রাজনৈতিক আকাঙ্ক্ষা, এরই হাত ধরে দেখা যায় 1947 সালে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন হয় এবং ভারত পাকিস্তান ডোমিনিয়নের মর্যাদা লাভ করে, যেটি ছিল তাদের দীর্ঘদিনের একটি দাবি। এই 1947 সালের ভারত স্বাধীনতা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন হয় এবং ভারত পাকিস্তান ডোমিনিয়নের মর্যাদা লাভ করে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি হয়। তো আশা করি যে তোমরা আজকে টপিকটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা বই থেকে এই বিষয়টি আরও ভালোভাবে পড়ে নিবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই প্রত্যাশা করি। আবারও ধন্যবাদ সবাই।